আজ আমরা ক্লাস 12-এর এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব এবং আমরা শুরু করেছিলাম আগে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং সেখানে পরপর দুটি ক্লাস দেওয়া হয়েছিল এবং আজকে তার তৃতীয় ক্লাস। এবার আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই ক্লাসে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, ডাবের জল সমান যদি নিউক্লিয়াস প্রকৃতির শস্য হয়, নিউক্লিয়ার প্রকৃতির শস্য, এটা 1 নম্বর একটা স্টেটমেন্ট বলছে। 2 নম্বর হচ্ছে আমের বীজ শস্যল প্রকৃতির। 3, অনেক ব্যক্তবীজী উদ্ভিদে বহুবীজপত্রী বীজ দেখা যায়। আর 4, রেরি বীজের ডিম্বকরন্ধ্রের পাশে থাকা উপবৃদ্ধি হচ্ছে ক্যারাঙ্কেল। তাহলে এখানে কি বলছে? নিউক্লিয়ার প্রকৃতির, এই নিউক্লিয়ার প্রকৃতির শস্য এটা কীরকম হয়, যে এটা যদি দেখি যে এই একটা ভ্রূণস্থলী, আর ভ্রূণস্থলীর মধ্যে এটা ধরে নিচ্ছি যে এখন জাইগোট, এটা জাইগোট। তাহলে এটা জাইগোট এবং এখানে এটা হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। তাহলে এর মধ্যে থাকা এই যে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এটা যদি বারবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করে, যদি মুক্ত নিউক্লিয়ার ডিভিশন করে, এখানে শুধুমাত্র কি তৈরি হবে? নিউক্লিয়াস তৈরি হবে। এই প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়ারটা কী করছে? নিউক্লিয়াসটা কী করছে? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। তার মানে কি? যেখানে শুধুমাত্র নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে, কোনো সেল ওয়াল গঠন করছে না, তখন এই যে শস্যটা তৈরি হবে, তখন এই শস্যটাকে কি বলবো? এই শস্যটাকে বলবো নিউক্লিয়াস শস্য। আর ডাবের মধ্যে যে জলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মুক্ত নিউক্লিয়াস, অর্থাৎ ফ্রি নিউক্লিয়ার শস্য। তাহলে ডাবের জল বলছে নিউক্লিয়ার প্রকৃতির শস্য, এটা কিন্তু সঠিক। 2 নম্বর কি বলছে? আমের বীজ শস্যল প্রকৃতির। আমের বীজ বলছে শস্যল প্রকৃতির। তাহলে আমের আমরা যদি দেখি যে আমের বীজটার, আমের কিন্তু বীজপত্র দেখতে পাবো। তাহলে আমের যে বীজপত্র দেখতে পাচ্ছি, ওটা কেন এত সুস্পষ্ট দেখা যাচ্ছে, বা এর গঠন কেন এত সুগঠিত হয়েছে? তাহলে আমের যে শস্য ছিল এন্ডোস্পার্ম, তো সেই শস্যটাকে কিন্তু বীজপত্র শোষণ করে নিয়ে তো সেটা দেখা যাচ্ছে। তাই যে ক্ষেত্রে বীজপত্রকে আমরা এইভাবে দেখতে পাবো, যে স্পষ্টভাবে দেখতে পাবো, সেক্ষেত্রে বুঝতে হবে যে তার যে এন্ডোস্পার্মটা সেটা কিন্তু সে শোষণ করে নিয়েছে। এবার এন্ডোস্পার্ম যদি না থাকে তাহলে সেটা শস্যল নয়, সেটা অশস্যল বীজ হবে। তাহলে আমের বীজ হচ্ছে অশস্যল, কিন্তু এখানে বলছে আমের বীজ শস্যল প্রকৃতির, এটা কিন্তু এটা ভুল স্টেটমেন্ট। তারপর কি বলছে? অনেক ব্যক্তবীজী উদ্ভিদে বহুবীজপত্রী বীজ দেখা যায়। হ্যাঁ, বেশিরভাগ ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে বহুবীজপত্রী বীজ দেখা যায়। বহুবীজপত্রী মানে যে সেখানে একাধিক কিন্তু বীজপত্র থাকবে। বেশ, তারপরে 4 নম্বর কি বলছে? রেরি বীজ, রেরি। তাহলে রেরি যে বীজ, সেখানে ডিম্বকরন্ধ্রের পাশে থাকা যে উপবৃদ্ধি তাকে ক্যারাঙ্কেল বলে। আর একটা মনে রাখবো, এই রেরি বীজ কিন্তু পেরিস্পার্মিক বীজ। রেরি বীজ একটা দ্বিবীজপত্রী বীজ, এবং যেটা মনে রাখবো যেটা কিন্তু পেরিস্পার্মিক বীজ। এর কিন্তু নিউসেলাস, আমরা যদি দেখি এটা একটা ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর বাইরে আছে নিউসেলাস, এটা নিউসেলাস। এই নিউসেলাসেরও কিন্তু অবশিষ্ট, নিউসেলাসটা কি কর, এটা নিউসেলাস, নিউসেলাস থেকে ভ্রূণ পুষ্টি নেয়। এখানে যে ভ্রূণ আছে এই ভ্রূণটা পুষ্টি নেয়, কিন্তু রেরির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নিউসেলাসের অংশ কি থেকে যাচ্ছে? অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এদের বীজে অবশিষ্ট থেকে যাচ্ছে কে? অবশিষ্ট থেকে যাচ্ছে এই নিউসেলাসের অংশ, তাকে তখন কি বলবো আমরা? পেরিস্পার্মিক
বীজ। আর এখানে উপবৃদ্ধিটাকে বলছে ক্যারাঙ্কেল, হ্যাঁ এদের উপবৃদ্ধিকে ক্যারাঙ্কেল বলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি শুধুমাত্র 2 ছাড়া 1, 3, 4 কিন্তু সত্য। তাহলে 1, 2 সত্য বলছে না, এই উত্তরটা তো হচ্ছে না। 1, 2, 3, 4 সবগুলোই সত্য বলছে, এটাও হচ্ছে না। 1, 3, 4 সত্য কিন্তু 2 মিথ্যা, হ্যাঁ 2টা মিথ্যা। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন সি। অপশন সি এখানে সঠিক উত্তর। তাহলে এখানে এই যে আমরা ক্যারাঙ্কেলটা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে ক্যারাঙ্কেল। তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছি এই অংশগুলো, যে এই অংশটা আমি অন্য কালার নিয়ে নিই, এই অংশটা, এই যে অংশটা দেখা যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে ক্যারাঙ্কেল। এই ক্যারাঙ্কেলটা তাহলে কোথায় দেখা যাচ্ছে? ক্যারাঙ্কেল কিন্তু রেডি বীজের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখব। ক্যাপসুলাতে আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ পরিস্ফুটন দেখা যায়। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের যে পরিস্ফুটন, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তার ভ্রূণ পরিস্ফুটন যেটা হবে সেটা কিন্তু ক্যাপসুলা বার্সা পস্টেরিস। তাহলে এই উদ্ভিদ ক্যাপসুলা বার্সা পস্টেরিস উদ্ভিদে কিন্তু এটা পর্যবেক্ষণ করা গিয়েছিল। বা যখন আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন পড়ি এই টপিকটা, তো সেটা কোনটাকে পর্যবেক্ষণ করে? এই ক্যাপসুলা উদ্ভিদকে। তাহলে বলছে ক্যাপসুলাতে আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ পরিস্ফুটন দেখা যায়, তাহলে এটা সঠিক। রেডি দ্বিবীজপত্রী, হ্যাঁ অবশ্যই রেডি কিন্তু দ্বিবীজপত্রী। একটু আগে আমরা দেখলাম যে রেডি দ্বিবীজপত্রী। আর কিন্তু বীজ সস্যল প্রকৃতির, হ্যাঁ বীজ সস্যল, সেটাও ঠিক। তাহলে বীজও কিন্তু সস্যল প্রকৃতির, তাহলে এটাও ঠিক। তাহলে বীজ সস্যল কেন? কারণ এদের যে শস্য, তাহলে শস্যটা কিন্তু থেকে যায়। এই যে এটা যদি ভ্রূণস্থলী হয়, ভ্রূণস্থলীতে এটা যদি জাইগোট হয়, এখানে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এটা প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, যেটা পরবর্তীকালে কি বানাচ্ছে? এন্ডোস্পার্ম। এর যে এন্ডোস্পার্মটা রয়েছে, এই এন্ডোস্পার্মটা কিন্তু এর যে বীজপত্র সব কিন্তু কনজিউম করে নিচ্ছে না, তাহলে অবশিষ্ট রয়ে যাচ্ছে। তার জন্য বীজটাকে কি বলবো? বীজটা অবশ্যই সস্যল হবে। তাহলে এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এর বাইরে যেটা আছে, একটু আগেই বললাম, এর বাইরে যেটা আছে সেটা নিউসেলাস। তাহলে নিউসেলাস সাধারণত শেষ হয়ে যাওয়ার কথা ভ্রূণের পুষ্টি দেওয়ার জন্য, কিন্তু এদের ক্ষেত্রে নিউসেলাসটাও অবশিষ্ট রয়ে যাচ্ছে, যেটাকে কি বলছিলাম? যেটা বলছিলাম পেরিস্পার্ম। তার মানে রেডি বীজ তো সস্যল বটেই, তার সাথে সাথে পেরিস্পার্মিকও, তাহলে এটাও ঠিক। তাহলে মটর বীজে কোলিওপটাইল ও কোলিওরাইজা স্পষ্ট। এই কোলিওপটাইল এখানে যে দেখতে পাচ্ছি, যে কোলিওপটাইল আর কোলিওরাইজা, এগুলো সব একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে কোথায়? একবীজপত্রী। তাহলে একবীজপত্রীতে কোলিওপটাইল কোলিওরাইজা দেখতে পাওয়া যাবে। তাহলে যদি বলি কোলিওপটাইল, তাহলে এটা হচ্ছে ভ্রূণমুকুলের আবরণ। তাহলে ভ্রূণমুকুলের আবরণটা কোলিওপটাইল, আর একবীজপত্রীর যদি কোলিওরাইজা বলি, কোলিওরাইজা, তাহলে সেটা হচ্ছে ভ্রূণমূলের, তাহলে সেটা কি বলবো? ভ্রূণমূলের আবরণ। তাহলে ভ্রূণমূলের আবরণটাকে কি বলবো? মাইকোরাইজা। আর ভ্রূণমুকুলের আবরণকে কি বলবো? কোলিওপটাইল। তাহলে এখানে কোলিওপটাইল আর কোলিওরাইজা যদি উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে কোলিওপটাইল আর কোলিওরাইজাতে কি আছে? আর আছে কোলিওরাইজা। তাহলে আর আছে, আর রুটে আর আছে, আর রুটকে সৃষ্টি করে ভ্রূণমূল। তাহলে কোলিওরাইজাটা কি? ভ্রূণমূলের আবরণ। তার বাকি যে কোলিওপটাইল পড়ে থাকলো, তাহলে সেটা কার হবে? সেটা ভ্রূণমুকুলের। বেশ, তারপর কি বলছে?
তাহলে এখানে বলছে মটর বীজ, মটর বীজ তো দ্বিবীজপত্রী, তাহলে এটা মিথ্যা। বেশ, এরপর কি, দ্বিবীজপত্রী উদ্ভিদের পরিস্ফুরণরত ভ্রূণ সংলগ্ন সব থেকে নিচের ভ্রূণধর কোষটিকে হাইপোফাইসিস বলে। হ্যাঁ, অবশ্যই হাইপোফাইসিস বলে। তাহলে আমরা যদি দেখি যে এটা একটা ভ্রূণস্থলী, আর ভ্রূণস্থলীতে এখানে হস্টেরিয়াম, আর তারপর এখানে অনেকগুলো সাসপেন্সর কোষ সমষ্টি রয়েছে, যার একদম শেষে এইটা যদি দেখি আদি ভ্রূণ, তাহলে একদম, বা এটা ভ্রূণ এখন অক্ট্যান গঠন করেছে নিচেরটা, আর এই যে সেলটা, এই সেলটা, তাহলে এটাকে বলবো হাইপোফাইসিস। তাহলে এটাকে বলবো হাইপোফাইসিস। তাহলে কি বলছে, দ্বিবীজপত্রীর উদ্ভিদের পরিস্ফুরণরত ভ্রূণ সংলগ্ন সবচেয়ে নিচের ভ্রূণধর কোষটিকে, তাহলে এগুলো সব ভ্রূণধর কোষ, তার একদম সব থেকে নিচের কোষটাই কি বলে, হাইপোফাইসিস, যেটা কিন্তু পরবর্তীকালে মূলত্র আর মূলত্র গঠন করবে, আর কি গঠন করবে, এপিব্লেমা বা মূলের ত্বক, তাহলে এটা কিন্তু গঠন করবে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, উত্তর কি, উত্তর 3 ছাড়া সব হচ্ছে সঠিক। তাহলে এখানে অপশানগুলো দেখব, 1, 3, 4 বলছে সত্য, না হবে না, 1, 2, 4 সত্য, কিন্তু 3 মিথ্যা। হ্যাঁ, 1, 2, 4, 3 মিথ্যা, তাহলে এটা হবে সঠিক উত্তর। উত্তর কি হবে, তার মানে অপশন বি। তাহলে এবার যদি আমরা দেখি যে ক্যাপসেল্লা, তাহলে ক্যাপসেল্লা বার্সা পস্টরিস, তাহলে তার যদি একটা ছবি দেখি, এটা হচ্ছে ক্যাপসেল্লা বার্সা পস্টরিস। তাহলে এগুলো হচ্ছে সেপার্ড স্পার্সও বলে, এই যে এর ফলগুলো এরকম দেখতে, তাহলে এগুলোকে কি বলবো, এই উদ্ভিদ থেকে সেপার্ড পার্স এটাও কিন্তু বলা হয়। যাই হোক, তাহলে এখানে উত্তর হলো কি, অপশন বি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসে ভ্রূণস্থলী ডিম্বাণু এবং ভ্রূণ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে পার্থেনোজেনেসিস, এখানে এই যে টার্মটা দেখতে পাচ্ছি আমরা, পার্থেনোজেনেসিস, তাহলে পার্থেনোজেনেসিসটাতে কি হয়, পার্থেনোজেনেসিসটা হয় ভ্রূণ সরাসরি কি সৃষ্টি করে দেয়, একটা জীব সৃষ্টি করে দেয়। ভ্রূণ থেকে জীব সৃষ্টি হয়ে যাবে, এখানে যেটা ঘটবে না সেটা হচ্ছে নিষেক ঘটবে না, নিষেক ঘটবে, তো তাকে বলবো পার্থেনোজেনেসিস। তাহলে এতে বলছে কি, ভ্রূণস্থলী, ডিম্বাণু এবং যে ভ্রূণ তৈরি হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি যে একটা এন ডিম্বাণু, এবার তার সাথে কিন্তু শুক্রাণু আসছে না, কারণ নিষেক ঘটছে না, আর এই এনটাই কিন্তু একটা জীব বানিয়ে দিচ্ছে। তাহলে যদি বলি ডিম্বাণু ভ্রূণ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, তাহলে কিন্তু সত্য, তাহলে এটা সত্য। তারপর কি বলছে, প্রকৃত বহু ভ্রূণ বীজতা, তাহলে এবার কি বলছে, বহু ভ্রূণ বীজতা, তাহলে বহু ভ্রূণ বীজতা বলতে এটা যদি ভ্রূণস্থলী হয়, এর বাইরে ভ্রূণপোষক কলা, এটা ইন্টেগুমেন্ট, তাহলে এটা একটা কি হলো, এটা একটা ওভিউল হলো, বা যেটাকে বলতে পারি বাংলায় কি বলবো, ডিম্বক। তাহলে তার মধ্যে আমরা এখানে দেখতে পাবো, এখানে এগ রয়েছে, আর এখানে একটা সাইনার্জিড রয়েছে, এখানে সাইনার্জিড রয়েছে, নিচে অ্যান্টিপোডাল সেল রয়েছে। তাহলে এদের তো ভ্রূণ গঠন করার কথা নয়, কিন্তু এরাও যদি ভ্রূণ গঠন করে দেয়, এগের সাথে সাথে এরাও যদি ভ্রূণ গঠন করে দেয়, তাহলে তখন কি দেখা যাবে, একটা ওভিউলে একাধিক ভ্রূণ আছে, সেটাকে কি বলবো, বহুভ্রূণ বীজতা। তাহলে কি বলছে, প্রকৃত বহুভ্রূণ বীজতার ক্ষেত্রে একটি ডিম্বকে একাধিক ভ্রূণস্থলী থাকে। এবার এটা একটা কন্ডিশন হলো, এখানে যেটা এঁকেছি, তাহলে একটাই ভ্রূণস্থলী আর তার মধ্যে একাধিক ভ্রূণ, আর একটা হতে পারত যে এর মধ্যে একাধিক ভ্রূণস্থলী সৃষ্টি হয়েছে, একাধিক ভ্রূণস্থলী সৃষ্টি হয়েছে, তার জন্য আলাদা আলাদা এগ থাকবে, আর তার জন্যে কি সৃষ্টি হবে, তার জন্য কিন্তু ভ্রূণ সৃষ্টি হবে। সেইটা, এই কন্ডিশনটা যেটা হতো সেটা বলতাম মেকি বহুভ্রূণ বীজতা, এটা মেকি, আর এটা কি, এটা প্রকৃত, এটা ট্রু পলি এমব্রায়োনি, আর এটা ফলস, তাহলে ফলস পলি এমব্রায়োনি। তাহলে এখানে বলছে প্রকৃত বহুভ্রূণ বীজতার ক্ষেত্রে একাধিক ভ্রূণস্থলী থাকে না, একাধিক ভ্রূণস্থলী থাকে না, একটাই ভ্রূণস্থলীতে একাধিক ভ্রূণ থাকতো। পার্থেনোজেনেসিস এক ধরনের অ্যাপোগ্যামি, অবশ্যই পার্থেনোজেনেসিস এক ধরনের অ্যাপোগ্যামি, কারণ এই পার্থেনোজেনেসিস দেখলাম কোনো প্রকার কি তৈরি হলো না, যে গ্যামেটের কিন্তু মিলন ঘটলো না, এখানে পোং গ্যামেট কিন্তু
তৈরি হলো না, তাহলে পার্থেনোজেনেসিস এক প্রকারের অবশ্যই অ্যাপোগ্যামি। 4 নম্বর কি বলছে, রিকারেন্ট অ্যাপোমিক্সিস বলছে অ্যাগ্যামোস্পার্মি। তাহলে এবার এখানে দেখতে পাবো কি যে 2n থাকে মেগাস্পোর মাদার সেল, আর এটা মিওসিস ঘটায় আর কি তৈরি করে, 4টে মেগাস্পোর তৈরি করে। আর মেগাস্পোরগুলো কীরকম হয়, হ্যাপ্লয়েড, যেহেতু মিওসিস ঘটছে। কিন্তু যদি ত্রুটিপূর্ণ যদি এখানে মিওসিস ঘটে তাহলে কি দেখা যাবে, যে 2n থেকে সরাসরি একটা জাইগোট 2n সৃষ্টি হলো, আর সেইটা থেকে কি হয়ে গেল, একটা জীব সৃষ্টি হয়ে গেল। এই ঘটনাটা কি বলবো, রিকারেন্ট অ্যাপোমিক্সিস, আর এটাকে অ্যাগ্যামোস্পার্মিও বলে। তাহলে এটাও একদম ঠিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 ভুল আর বাকি সব ঠিক। তাহলে এখানে প্রথম অপশনটাই রয়েছে 2 মিথ্যা এবং বাকিগুলো ঠিক। তাহলে এখানে উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে কি বলছে যে এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে হবে সাইফোনোগ্যামি। সাইফোনোগ্যামি বলতে তাহলে আমরা যদি দেখি, এই একটা ধরে নিই, এটা একটা গর্ভমুণ্ড, এটা একটা গর্ভমুণ্ড, না এরকম করে আঁকি, এটা হচ্ছে ডিম্বাশয়, আর ধরে নিচ্ছি এখানে ডিম্বক আছে, আর এটা গর্ভমুণ্ড, আর এখানে একটা পরাগরেণু করেছে, পরাগরেণুর পরাগনালী সৃষ্টি হবে, আর এর মাধ্যমে এই দুটো পুংগ্যামেট যাবে। যদি বলি এই দুটো পুংগ্যামেটের ফ্লাজেলা নেই, তাহলে এবার এই পুংগ্যামেট দুটো যাচ্ছে কিভাবে, পুংগ্যামেট দুটো যাচ্ছে এই পরাগনালীর সাহায্যে। এখানে যদি বলি পুংগ্যামেট কিন্তু নিজে যাচ্ছে না, নিজে গতিশীলতা নেই, তাহলে পুংগ্যামেটের গতিশীলতা নেই, কিন্তু কার মাধ্যমে যেতে পারছে, এই পরাগনালীর মাধ্যমে। এই ঘটনাটাই কি বলে, এই ঘটনাটাকে বলে সাইফোনোগ্যামি। সাইফোনোগ্যামিতে এখানে কি বলছে, গুপ্তবীজী উদ্ভিদ, ডিপ্লয়েড গ্যামেটোফাইট, কমেলিনা আর এন্ডোস্পার্ম। তাহলে এখানে সাইফোনোগ্যামি 1 নম্বরই হবে, যে সাইফোনোগ্যামি কার দেখা যায়, গুপ্তবীজী উদ্ভিদের। অ্যাপোস্পোরি, অ্যাপো মানে উইদাউট, স্পোর মানে স্পোর ফর্মেশন ছাড়া, উইদাউট স্পোর ফর্মেশন ছাড়া যে একটা জীব সৃষ্টি হচ্ছে, এটাকে কি বলবো, এটা ডিপ্লয়েড গ্যামেটোফাইট। তাহলে এটা হবে 2। বেশ, এরপর দেখতে পাচ্ছি ক্লিস্টোগ্যামি, অবশ্যই তাহলে ক্লিস্টোগ্যামি কার দেখা যায়, কমেলিনা। তাহলে কমেলিনা একটা উদ্ভিদ যেখানে ক্লিস্টোগ্যামি, ক্লিস্টোগ্যামাস ফুল আর ক্যাসমোগ্যামাস ফুল, 2 ধরনেরই ফুল দেখা যাবে। ক্লিস্টোগ্যামাস বলে ফুলটা পুরো বদ্ধ প্রকৃতির, আর ক্যাসমোগ্যামাস বলে ফুলটা কিন্তু উন্মুক্ত হবে। তাহলে এই একই কমেলিনা নামক যে উদ্ভিদে, তাহলে এখানে ক্লিস্টোগ্যামাস এবং ক্যাসমোগ্যামাস 2 ধরনের ফুল কিন্তু দেখা যায়। তাহলে এখানে ক্লিস্টোগ্যামি হবে কমেলিনা। তারপর নারকেলের শ্বাস, এন্ডোস্পার্ম, হ্যাঁ নারকেলের শ্বাসকে কি বলে, এন্ডোস্পার্ম বলে। তাহলে এখানে পরপর তো আছেই, 1-এর সাথে 1, 2-এর সাথে 2, 3-এর সাথে 3 এবং 4-এর সাথে 4। তাহলে এরকম অপশন কোনটা রয়েছে, প্রথম অপশনই। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা যদি কমেলিনাকে আমরা দেখি, এই তো কমেলিনা, তাহলে এখানে এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছি, এগুলো পুরো কী হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তাহলে এগুলো সব ক্যাসমোগ্যামাস ফুল, আর এই নিচের দিকে এই যে ফুলগুলো রয়েছে, তাহলে এগুলো বদ্ধ অবস্থায় আছে, তাহলে এগুলো হচ্ছে ক্লিস্টোগ্যামাস ফুল। আর এই যে ক্লিস্টোগ্যামাস ফুল, তাহলে আর এই ক্লিস্টোগ্যামাস ফুলগুলোই কিন্তু কিসে সাহায্য করছে, এটা কিন্তু অটোগ্যামিতে সাহায্য করছে, স্বপরাগযোগে সাহায্য করছে, স্বপরাগযোগ। আর এই যে ক্যাসমোগ্যামাস, এই ফুলগুলো কিন্তু ইতর পরাগযোগ ঘটায়। ইতর পরাগযোগ ঘটাবে। তাহলে এখানে উত্তর কি হলো, অপশন এ। পরের প্রশ্ন দেখব। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের প্রসঙ্গে, এখানে ভ্রূণ বানানটা ভুল রয়েছে, ভ্রূণের প্রসঙ্গে প্রদত্ত সঠিক ক্রমটি নির্বাচন করো। জাইগোট,
তাহলে প্রথমে জাইগোট 2n, তারপরে এই জাইগোটটা বিভাজিত হয়ে একটা প্রান্তীয় কোষ, হ্যাঁ প্রান্তীয় কোষ, আর একটা বেসাল সেল বা ভিত্তি কোষ, দুটো কোষ গঠন করে। পরবর্তীকালে দেখা যাবে প্রান্তীয় কোষ তাই কি কি হচ্ছে আদিভ্রূণ। আদিভ্রূণ যদি আমরা দেখি একবীজপত্রীর ক্ষেত্রে যে আদিভ্রূণটা কিন্তু 3টে কোষীয় হয়, আর যদি দেখি দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আদিভ্রূণটা 4 কোষীয় হয়। তাহলে প্রথমে জাইগোট, তারপর প্রান্তিক কোষ, আদিভ্রূণ, আদিভ্রূণ থেকে বীজপত্র প্লাস ভ্রূণাঙ্ক, হ্যাঁ এটাই ঠিক। তাহলে এখানে কি হবে, এখানে অপশন এ। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, অ্যাডভেন্টিভ ভ্রূণ গঠনের সময় নিউসেলাস বা ডিম্বকত্বকের কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয়, হ্যাঁ এটা কি অ্যাডভেন্টিভ বলে। নিউসেলাস থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়ে যায় তাকে বলবো অ্যাডভেন্টিক। এই ভ্রূণ সৃষ্টিতে ডিম্বাণুর কোনো ভূমিকা নেই, হ্যাঁ এটাতে ডিম্বাণুর কোনো ভূমিকা নেই, এটাও ঠিক। কারণ কি, এই যে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর বাইরে যে ভ্রূণপোষক কলা, এই ভ্রূণপোষক কলার যে কোষগুলো আছে এটা থেকেই ভ্রূণ সৃষ্টি হচ্ছে, ডিম্বাণু তো এখানে থাকবে, তাহলে এর সাথে ডিম্বাণুর কোনো সম্পর্ক নেই, এটা তো ঠিক। এক্ষেত্রে ত্রুটিপূর্ণ মিওটিক বিভাজনের ফলে উৎপন্ন ডিপ্লয়েড স্ত্রীরেণু, হ্যাঁ তাহলে এখানে ডিপ্লয়েড স্ত্রীরেণু কিন্তু উৎপন্ন হয়। তাহলে স্ত্রীরেণুটা কীরকম হয়, ডিপ্লয়েড। আর এই প্রকার অ্যাপোমিক্সিসে অপত্য উদ্ভিদ মাতৃ চরিত্র সম্পন্ন হয়, হ্যাঁ যেহেতু এটা যৌন জনন ঘটছে না, তাহলে এটা কিসের মতো হবে, যে অ্যাপোমিক্সিস কিন্তু একটা অযৌন জননের মতো। আর তাহলে কী হবে, মাতৃ চরিত্র সম্পন্ন পাওয়া যাবে, তাহলে এটাও কিন্তু ঠিক। তাহলে এখানে কী হবে, আচ্ছা এখানে এই অপশানটাকে যদি দেখি 3 নম্বর, এক্ষেত্রে ত্রুটিপূর্ণ মিওটিক বিভাজনের কারণে ডিপ্লয়েড স্ত্রীরেণু কার ক্ষেত্রে বলছে, এই অ্যাডভেন্টিভ ভ্রূণ গঠনের ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে কি, যে মিওটিক বিভাজন ডিপ্লয়েড স্ত্রীরেণু, এখানে স্ত্রীরেণুর কিন্তু কোনো ব্যাপার নেই, এটা বলি। তাহলে এখানে কি, যে মেগাস্পোর মাদার সেল আছে, এই একটা ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর মধ্যে মেগাস্পোর মাদার সেল আছে, মেগাস্পোর মাদার সেলটা মিওসিসের পর কী হওয়ার কথা ছিল, এই মেগাস্পোর টেট্রাড গঠন করে, এই 4টে বিনষ্ট হয়ে যায়, এটা এন আছে, এটা পরবর্তীকালে ভ্রূণ বানায়। তাহলে এই রকম না হয়ে যদি আমরা বলি এই যে মেগাস্পোর, এটা অন্য একটা কন্ডিশন, মেগাস্পোর মাদার সেল আছে, এটাই 2n, ত্রুটিপূর্ণ মিওটিক বিভাজনের কারণে 2nই কিন্তু ভ্রূণ বানালো, আর এই ভ্রূণটা পরবর্তীকালে একটা জীব বানাবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটা কি বলবো, যে ত্রুটিপূর্ণ এরকম যদি হলো তাহলে বলবো পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস। তাহলে এই একটা যে ডিম্বাণু তৈরি হলো যেটা 2n, সেটা থেকে সরাসরি একটা জীব সৃষ্টি হয়ে গেল। তাহলে এই কিন্তু 3 নম্বর অপশানটা এখানে হবে না, তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর হবে 1, 2 এবং 4 সঠিক। কেন 3 নম্বরটা হবে না, কারণ 3 নম্বরটা কিন্তু অ্যাডভেন্টিভ, আমরা এক্ষেত্রে ভ্রূণ গঠন বলতে পারি না, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পার্থেনোজেনেসিস। পরের প্রশ্ন দেখব, ভুট্টার বাইরের স্তরের নাম কি। তাহলে ভুট্টা বীজের যে বাইরের স্তরটা আছে, একটা প্রোটিনের লেয়ার আছে যার নাম হচ্ছে কি অ্যালিউরন লেয়ার। তাহলে কি অ্যালিউরন, এখানে আমরা একবার ছবিটা দেখে নিই, তাহলে উত্তর হবে কি অ্যালিউরন। তাহলে এই যে এটা ভুট্টা বীজ, তাহলে যেখানে যদি দেখি এই যে বাইরের লেয়ারটা, এটা এই যে এই একদম বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছি পুরোটা জুড়ে, পুরোটা জুড়ে, তাহলে এই যে এটা হচ্ছে অ্যালিউরন লেয়ার। পরের প্রশ্ন দেখব, কোন প্রকৃতির ডিম্বকে ডিম্বক রন্ধ্র নিচের দিকে এবং ডিম্বক মূল উপরের দিকে। তাহলে ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে থাকবে, ডিম্বক মূল উপরের দিকে থাকবে, এটা কি হবে, এটা হবে অ্যানাট্রোপাস। তাহলে এটা হবে অ্যানাট্রোপাস। আমরা এখানে একবার ছবিগুলো দেখে নিই প্রতিটা টাইপের। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা এখানে কি বলবো, তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে অর্থোট্রোপাস। তাহলে এখানে যদি দেখি এই যে অর্থোট্রোপাস, তাহলে এটা হয়ে যাবে, উফ এটা,
এটা হয়ে যাবে অর্থোট্রোপাস। আর এটা এটা হচ্ছে সারসিনোট্রোপাস। সারসিনোট্রোপাস। এই যে অর্থোট্রোপাস যেটা আছে এইরকমই, কিন্তু এর যে ফিউনিকুলাসটা আছে এটা পুরো একে আবৃত করে দিয়েছে, একে আবর্তন করে দিয়েছে। এই যে নিচের দিকে এইটা যেটা দেখতে পাবো এইটা হচ্ছে অ্যানাট্রোপাস, এখানে যেটা জানতে চাইছে। এটা অ্যাম্ফিটোপাস, অ্যাম্ফি। তাহলে এটা হেমি অ্যানাট্রোপাস, আর এটা হচ্ছে ক্যাম্পাইলোট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস। যাই হোক, তাহলে কি বলছে, কোন প্রকৃতির ডিম্বকে? ডিম্বক রন্ধ্র নিচের দিকে আর ডিম্বক মূল উপরের দিকে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি, কোথায় গেল, হ্যাঁ, এই যে ডিম্বক রন্ধ্র এটা নিচের দিকে, আর এটা হচ্ছে কি বলছে ডিম্বক মূল, তাহলে এটা ডিম্বক মূল উপরের দিকে। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব। অ্যাসাসেন বলছে আত্ম অসঙ্গতি, সেলফ ইনকম্প্যাটেবিলিটি একটি জিনগত পদ্ধতি যেটি অবাঞ্ছিত পরাগরেণু গর্ভমুণ্ডে বা গর্ভদণ্ডে অঙ্কুরণ প্রতিরোধ করে এবং স্বপরাগযোগ প্রতিহত করে। হ্যাঁ, তাহলে এটা কি? এটা কিন্তু ঠিক। তাহলে এটাকেই তো আমরা কি বলি, সেলফ ইনকম্প্যাটিবিলিটি। বেশ, এবার এখানে কি হচ্ছে যে কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলেই পড়ে এবং যদি অঙ্কুরিত না হয়, তাহলে কি বলবো, সেই ঘটনাকে বলবো সেলফ ইনকম্প্যাটিবিলিটি। রিজন বলছে আত্মসঙ্গতির ফলে স্বপ্রজনন ঘটে না। এই সেলফ ইনকম্প্যাটিবিলিটি হলে পরাগরেণুটা অঙ্কুরিতই হবে না, তাহলে এটা তো ভুল। মানে এটা একটা গর্ভমুণ্ডে একটা রেণু এসেছে আর রেণুটা অঙ্কুরিতই হচ্ছে না, তো সেই ঘটনাটাকে বলবো সেলফ ইনকম্প্যাটিবিলিটি। তাহলে অঙ্কুরিতই যদি না হয় তাহলে সেটা স্বপ্রজনন ঘটবে না, তাহলে রিজন কিন্তু ভুল। এখানে অ্যাসাসেনটা ঠিক, তাহলে এখানে উত্তর কী হবে? এ সত্য কিন্তু আর মিথ্যা। পরের প্রশ্ন দেখব। নিষেক ব্যতিরেকে ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি, এটা একটু আগেই আমরা পড়লাম। তাহলে নিষেক ব্যতিরেকে, নিষেক ছাড়া ডিম্বাণু থেকে সরাসরি কী হয়ে যাবে, ভ্রূণ সৃষ্টি হয়ে যাবে, যেটা কখনো এন হতে পারে, যেটা কখনো 2N হতে পারে। তাহলে সেটা কী হবে, সেটাকে বলবো পার্থেনোজেনেসিস। আর পার্থেনোকার্পি মানে তো বীজহীন ফল উৎপাদন। নিষেক ব্যতীত, নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন। অটোগ্যামিতে স্বপরাগযোগের একটা ভাগ, আর সিনগ্যামি বলা হয় যৌন জননকে সিনগ্যামি বলে। আর অটোগ্যামি হচ্ছে কি স্বপরাগযোগ। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে এখানে এত দূরই ছিল আজকের প্রশ্ন, এবং পরে একটা অ্যাক্টিভিটি আছে, তোমরা অবশ্যই কিন্তু যে উত্তর কমেন্টে জানাবে। নিচের কোনটি মেকি বহু ভ্রূণ বিজেতার জন্য দায়ী? এ হচ্ছে ভ্রূণ, বি একাধিক ভ্রূণস্থলী, সি পোষক কলা, আর ডি হচ্ছে প্রতিপাদ কোষ। তাহলে আজকের ক্লাস আপাতত এখানেই শেষ।